ইরান এখন যুদ্ধটাকে শুধুমাত্র ইসরায়েল এবং আমেরিকার মধ্যে সীমাবদ্ধ না রেখে এখন এই যে আরব দেশগুলোর মধ্যে বিস্তৃত করেছে। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এতে করে কি ইরান তার বিপদ ডেকে আনলো। অবশেষে আমি দেখলাম যে না, বিপদ তো ডেকে আনেই নেই, এটা অত্যন্ত ওয়াইজ একটা ডিসিশন হয়েছে। এবং আমি খুবই নিরপেক্ষভাবে এবং খুব মানে একেবারে কী বলা যায়, খুব গভীরভাবে চিন্তা করে দেখলাম যে এই যে আমেরিকা অথবা ইসরায়েল এরা কিন্তু আসলে সৌদি আরব ইরানের আসলে শত্রু না। এই ইরানের সাথে আমেরিকার একসময় খুবই ঘনিষ্ঠতা ছিল এবং এই ইসরায়েলেরও কিন্তু খুবই ঘনিষ্ঠতা ছিল। এবং তখন এই আমেরিকা কিন্তু আমেরিকা বলছে ইরান তখন কিন্তু একটা আধুনিক রাষ্ট্র হিসাবে এই দুনিয়াতে প্রতিষ্ঠিত ছিল। তো যখনই এখানে 1979 সালে এই ইসলামী বিপ্লব ঘটে এবং এখানে ইসলামিক রেজিম চালু হয়, তারপর থেকে এই ঘটনাটা। বাট এই ইরানের শত্রু কিন্তু অলওয়েজ এই আরব দেশগুলা, যেগুলো নাকি আসলে ওই সুন্নি প্রধান, তারা কিন্তু অলওয়েজ আদর্শগত দিক দিয়ে কিন্তু অলওয়েজ শত্রু ছিল, ধর্মীয় আদর্শগত দিক দিয়ে। এবং এই ধর্মীয় আদর্শগত দিক দিয়ে যে শত্রুতা, এটা কিন্তু জিন্দেগিতে কোনো দিন, অর্থাৎ কি আমাদের আগ পর্যন্ত কোনো দিনও এটা মিটবে আমার অন্তত তো মনে হয় না। এখন ইরান যদিও গত 45-46 বছর ধরে 45-46 বছর ধরে এই যে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে বিষোদ্গার করেছে না, কিন্তু আসলে কি ওরা ইরানের সত্যিকার কোনো শত্রু? মনে হয় না। কারণ হচ্ছে ইরান যদি ন্যূনতম একটু মানে কিছুটা নমনীয় হয় বা হতো, তাহলেই কিন্তু ইরান আজকে একটা উন্নত রাষ্ট্র হতে পারত। এই যে 1979 সালের আগে এই বাংলাদেশেরই হাজার হাজার লোক কিন্তু ইরানে চাকরি করতে যেত এবং ইরানের অবস্থা যদি ভালো না হতো তাহলে তো চাকরি করতে যেত না, তাই না? ইরান ধর্মীয় আদর্শগতভাবে একটু উগ্র বলেই কিন্তু বস্তুত ইসরায়েল এবং আমেরিকার সাথে দোস্তালি করে নাই, এবং না করেই বস্তুত তারা নিজেদের বিপদ নিজেরা ডেকে এনেছে। ইরানকে অবশ্যই এটা মেনে নিতেই হবে। এই দুনিয়াতে একমাত্র পরাশক্তি হলে আমেরিকা, এটা মেনে নিতে হবে। এখন গায়ের জোরে যদি তারা না মানে, তাহলে তো গোয়ার তুমি, এবং গোয়ার তুমির মানে সাদা তো তাকে পেতেই হবে। কিন্তু বেসিক্যালি আমেরিকা এবং ইসরায়েল, এই দুইটা দেশ ইরানের আদৌ কোনো শত্রু না। ইসরায়েল এবং আমেরিকার সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখত ইরান, তাহলে ওই আরব দেশগুলোর থেকে এই ইরান অনেক অনেক দূরে এগিয়ে যেত। এবং আজকে আমার মনে হয় যে এই ইরান হতো মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী রাষ্ট্র, কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা সেটা করে নাই। বাট এই যে প্রথমে বললাম যে এই যুদ্ধটাকে এই আরব দেশের মধ্যে বিস্তৃত করে, অর্থাৎ এই যে আরব দেশের বিভিন্ন দেশে এখন আক্রমণ করছে না, সৌদি আরবে, কুয়েতে, কাতারে, দুবাই, বাহরাইন ইত্যাদি দেশগুলোতে আক্রমণ করছে না, এটা একটা ওয়াইজ ডিসিশন। ইভেনচুয়ালি এই ইরানের যদি পরাজয় ঘটেও এবং যদি খুব শোচনীয় পরাজয় ঘটেও, তাহলেও একটা দুর্দান্ত কাজ হচ্ছে এই আরব দেশগুলোর উপরে আক্রমণ করা। সেটা কী কারণে? কারণ হচ্ছে এই আরব দেশগুলা মুসলমানদের কিন্তু এই সারা দুনিয়ার মুসলমানদের, বিশেষ করে যে সমস্ত গরিব মুসলিম দেশ আছে, তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকর কাজ করছে। এই সৌদি আরব, কাতার, তারপরে কুয়েত, এই যে দুবাই, আবুধাবি, দেখেন যে এই তেল গ্যাসের পয়সায় এরা নিজেরা কিন্তু খুবই বিলাসবহুল আরামদায়ক জীবনযাপন করে, এবং সেখানে আবার ইসলামী শরিয়া এ ধরনের একটা আইন চালুও করে রাখছে। নিজেদের দেশে ভিতরে কত অকারেন্স করে, তাই না? এই সৌদি আরব বা অন্যান্য দেশ, বাংলাদেশ সহ অন্যান্য বিভিন্ন দেশ থেকে গৃহকর্মী হিসাবে নারীদেরকে নিয়ে তারা ভোগটোগ করে, এবং এটা কিন্তু ইসলাম ধর্ম অনুযায়ী সেখানে কিন্তু এটা অবৈধ না। দাসীর সাথে যৌন সঙ্গম এটা তো বৈধ, কিন্তু এতেও যখন এদের খায়েশ না মেটে, এখন এদের তো টাকা পয়সার অভাব নেই। যেমন বাংলাদেশের থেকে কেউ যদি সৌদি আরবে চাকরি পায়, দুবাইয়ে চাকরি পায়, বা কেউ আমেরিকার ভিসা পায়, তো যাইতে গেলে তার ওই টাকা টুকা জোগাড় করতে কত কষ্ট, তাই না? জায়গা বেচো, অমুক বেচো, স্বর্ণ বেচো, ধার নাও, ব্যাংকের থেকে লোন নাও, এরকম কত কিছু।
বাট এই আরব দেশগুলোর লোকগুলো এরা যদি মন চায় যে ধর এখন গিয়ে একটু সিঙ্গাপুর যায়, একটু থাইল্যান্ড যায়, গিয়ে ওখানে দুই বগলে দুইটা সুন্দরী নারী নিয়ে হোটেলে ঢোকে গ্রুপ সেক্স করি, এটা এটা তারা করতেই পারে এবং করেও। যারা এই যে থাইল্যান্ড ব্যাংককে আপনারা ঘুরছেন, নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন ওখানে কি পরিমাণ ওই আলখাল্লাধারী আরব দেখা যায়, এবং ওইখানে গেলে অনেকে আবার আলখাল্লা পরেও না, একটু আধুনিক সাজ দেখায় আর কি। অর্থাৎ অন্য কথায় নিজেদের দেশে তারা ইসলামী শাসন টাসন এগুলো দিয়ে সেখানে গণতন্ত্রকে প্রতিহত করে নিজেরা কিন্তু ঠিক ইসলাম বিরোধী কর্মকাণ্ড করার জন্যে এই যে বিভিন্ন দেশে চলে যায়। ধরেন যে দাসী ভোগ এটা বৈধ, ইস্যকে, অর্থাৎ বা মনে করেন মুতা বিয়ে, 2 দিনের জন্য বিয়ে, ধরেন এই ব্যাংককে গিয়ে দুইটা নিয়ে মজা করলো, ইস্যকে লিগাল এনে দিলাম, কোনো প্রবলেম নেই। কিন্তু ওখানে যে মদ খায়, সুরাপান করে, এটা কি অবৈধ না? ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলে, এটা কি অবৈধ না? এগুলো তো করে নাকি? তারপরে ওইখানে যে নগ্ন নারীদের ছবি টবি চতুর্দিকে দেখে, এটাও তো ভাই অবৈধ। তাহলে এরা অবৈধতার মধ্যে ছড়াছড়ি, অবৈধতার মধ্যে ডুবে থেকে নিজেদের দেশে তারা আবার ইসলাম চালু রাখছে। আবার এই বিশেষ করে সৌদি আরব তারা কী করছে, তাদের দেশের হজ ব্যবসা যাতে চালু থাকে এই জন্য তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে বিভিন্ন মুসলিম দেশগুলোতে মসজিদ মাদ্রাসা তৈরিতে, তাই না? কেন? এবং একই সঙ্গে এই মদিনা বিশ্ববিদ্যালয়ে নিয়ে তারা অনেক লোকজনদেরকে ট্রেনিং দিয়েছে যাতে করে দেশে গিয়ে তারা সাধারণ মানুষদেরকে ধর্মান্ধ বানাতে পারে। এটাই কাতার, আমরা জানি যে উগ্র মৌলবাদী গোষ্ঠীর জন্য প্রচুর ফান্ডিং করে। এখন সৌদি আরব ইদানিং বন্ধ করেছে, কিন্তু কাতার করে, দুবাইও করে, কুয়েতও করে। এরা ওই যে বললাম যে মজার অঙ্গ তামাশার জন্য ঠিকই তাদের দেশের বাইরে গিয়ে করে আসে, নিজেদের দেশে গণতন্ত্রকে দমন করার জন্য ইসলামী শাসন চালু করছে। আর পৃথিবীর কোনো মুসলিম দেশ যাতে কোনোভাবেই গণতান্ত্রিক না হয়, পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশের মানুষ যাতে প্রচণ্ড রকমভাবে ধর্মান্ধ হয়ে ওই 1400 বছর আগেকার জীবনযাপনের স্বপ্ন দেখে, উর্দুম্বা চড়ানোর স্বপ্ন দেখে, খেজুর পেড়ে খাওয়ার স্বপ্ন দেখে, এই জন্যে এরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশে মসজিদ মাদ্রাসা তৈরি করেছে। এবং আবার প্রচণ্ড উগ্র ধর্মীয় গোষ্ঠীও তারা কিন্তু তৈরি করেছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই আরব দেশগুলাতে এখানে তেল আর গ্যাস পাওয়ার কারণে এটা মুসলমানদের জন্য খুবই একটা দুঃখজনক পরিস্থিতি তৈরি করছে। এই আরব দেশগুলো গোটা পৃথিবীর মুসলমানদেরকে পুরো একেবারে ধ্বংস করে ফেলছে নৈতিকভাবে। এবং এই কাজটা তারা করছে শুধুই মাত্র এই প্রচণ্ড রকম টাকা পয়সার মালিক হয়ে ধরাকে সরা জ্ঞান করে। এবং এদের কখনো ওই যে নিরাপত্তাহীনতার কোনো সমস্যা হয় নাই। আমেরিকা এসে এদের উপরে ঢাল হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, পরিবর্তে এরা আবার আমেরিকাকে প্রচুর ট্যাক্স দেয়, এখানকার তেল গ্যাস যাই কিছু আমেরিকান কোম্পানি উত্তোলন করে তারা আয় বর্জন করে। হ্যাঁ, আমেরিকা তাদের ধান্দায় কাজটা করে, কিন্তু এই মানে আরব দেশগুলো পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলার মানুষগুলাকে কি ধর্মান্ধ বানিয়েছে না? এবং একটাই মাত্র কারণ, আমেরিকার ছত্রছায়ায় নিরাপদ জীবনযাপন করে। তো আমি যেটা বলতেছিলাম যে ইরান যদি এখন ব্যাপকভাবে এই সমস্ত দেশগুলোর উপরে কিছু বোমা তো মারতে পারবে না, কারণ তাদের তো আর বিমান টিমান অতটা নাই। তো ওই মিসাইল, ড্রোন এইগুলো যদি কন্টিনিউয়াসলি এখানে মারে, এদের জীবনের যে নিরাপত্তাহীনতা, নিরাপত্তার যে বিষয় গ্যারান্টিটা না, এটা উঠে যাবে। এবং তখন এরা বুঝবে যে এরা বিভিন্ন দেশে এতদিন টাকা পয়সা দিয়ে সেই সমস্ত দেশে উগ্রবাদী গোষ্ঠী গড়ে তুলছে, মানুষকে ধর্মোন্মাদ বানিয়েছে, এবং সেখানে তারা মারামারি কাটাকাটি করে ব্যস্ত থাকে, এবং তাদের জীবন কতটা অনিশ্চয়তা, কত দুঃখ, কত দারিদ্র, এটা কিছুটা হলে এরা উপলব্ধি করতো। এই জন্যে এই ইরান অনেকগুলো, হয়তো তারা অনেক খারাপ কাজই করছে বা অনেক গোয়ারতুমি দেখিয়েছে, কিন্তু এদের উচিত এখন ওই ইসরায়েল আর আমেরিকা বাদ দিয়ে এই আরব দেশগুলোর উপরে ব্যাপকভাবে ওই মিসাইল মারা। এবং তাহলে এই দেশগুলো বুঝতো ঝালে ঝাল নাকি আদায় ঝাল, অন্যের ঘরে আগুন দিয়ে এরা কিন্তু রঙ্গতামাশায় দিন যাপন করতো। এবং দেখেন, পৃথিবীর গরিব মুসলিম দেশগুলোর মানুষগুলোকে এরা মানুষও মনে করে না, ওদের দেশে গেলে এরা মিসকিন ডাকে। কি ভয়ঙ্কর অবস্থা, তাই না? যদিও তারপরও বাংলাদেশের মমিন মুসলমানদের কাণ্ডজ্ঞান হয় না,
ওই আরব দেশে গেলে ওরা যদি একে একটু মিসকিন ডাকে তাতে এরা প্রভুভক্ত মানে প্রাণীর মতো সুখ পায়। আরে তারপরে তো আমাকে মিসকিন ডাকছে, আমার প্রভু, তাই না? এটাই হলো বাংলাদেশের মানসিকতা। এবং এই মানসিকতাটা কিভাবে তৈরি করে রাখছে সৌদি আরব। ওই যে হাজার হাজার মাদ্রাসা মসজিদ এগুলো তৈরি করে দিয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে দিয়ে, বোঝেন নাই? তো এই জন্যে এদের নিরাপত্তা বলয়টা ছিন্ন করতে যদি পারে এখন ইরান, এইটা অন্তত দুনিয়ার মুসলমানদের জন্য অনেক অনেক উপকার হবে বলে আমার কাছে মনে হয়। তাহলে এই দেশগুলো অন্তত অতঃপর হয়তো বা এই পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই মসজিদ মাদ্রাসা নির্মাণ এগুলো বন্ধ রাখবে। তো এটাই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ।